গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। গত ভিডিওতে আমরা ডেফিনেট ইন্টিগ্রালস অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো আলোচনা করছিলাম। সেখানে আমরা 26 অবধি আলোচনা কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 27 থেকে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 27, ইন্টিগ্রেশন 0 to 3π/4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটু একটু করে সাজিয়ে নেব। কিভাবে দেখো, এখানে আমি 1/4 বাইরে রাখলাম, 0 to 3π/4 এখানে একটা 4 রাখলাম, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, আচ্ছা 1/4 ইন্টিগ্রেশন 0 to 3π/4 এটাকে আমরা লিখব 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। দেখো লিখতে পারি কিনা, 2 স্কোয়ার 4 থাকছে, সাইন স্কোয়ার এক্স আর কস এক্স তার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স ডিএক্স বলতে পারি। ওকে, 1/4 ইন্টিগ্রেশন 0 to 3π/4 এখন 2 সাইন এক্স কস এক্স এটা লিখতে পারি আমরা সাইন অফ 2x, তাই তো একটা ফর্মুলা রয়েছে তার স্কোয়ার ডিএক্স। এখন আবার একটা ফর্মুলা খেয়াল করো, কস অফ 2θ, কস অফ 2θ সমান হয় 1 - 2 সাইন স্কোয়ার থিটা। এক্ষেত্রে তুমি যদি সাইন স্কোয়ার থিটার মান বের করো তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে তোমার 1 - কস অফ 2θ, আর সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - কস অফ 2θ/2। তো যদি এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি অর্থাৎ 2xকে আমরা যদি থিটা ভাবি, 2xকে যদি থিটা ভাবি, আচ্ছা পরের এক লাইনে একটু লিখে নিই, 1/4 ইন্টিগ্রেশন 0 to 3π/4 এটাকে আমরা লিখছি সাইন স্কোয়ার বাই 2x ডিএক্স লিখতে পারি। ওকে, আচ্ছা এরপরে তুমি এই থিটার পরিবর্তে তুমি 2x ভাবো, তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে, তাই না? তুমি যদি 2x এর পরিবর্তে থিটা ভাবো তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে। তাহলে এটাকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কী পাবে, ইন্টিগ্রেশন 0 to 3π/4 এই সাইন স্কোয়ার 2xের জায়গায় এবার তুমি লিখো 1 - কস অফ 2 ইন্টু, দেখো এই থিটা মানেই তোমার হচ্ছে কত, 2x, এই 2xকে থিটা ভেবেই তুমি সূত্র অ্যাপ্লাই করছো, তাহলে থিটা পরিবর্তে তোমার 2x অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 4x। বোঝা গেছে? আচ্ছা, বাই থাকলো 2, ঠিক আছে, আর এখানে ডিএক্স থাকছে। আচ্ছা এই 1/2টা আবার বাইরে বের করে দাও, তাহলে এটা 1/8 হয়ে যাচ্ছে, 1/4 1/2 বাইরে এলো, তাহলে 1/8 ইন্টিগ্রেশন 0 to 3π/4 1 - cos of 4x ডিএক্স। এবার দুটো পার্টে আমরা ডিভাইড করে নেব, তারপরে ইন্টিগ্রেশন করে লিমিটিং ভ্যালুগুলো বসাবো। ওকে, তো দেখো এখানে 1/8 ইন্টিগ্রেশন 0 to 3π/4 একটা পার্ট আমি করব ডিএক্স, একটা পার্ট আমি করলাম 0 to 3π/4 cos of 4x ডিএক্স। ওকে, এটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, চলো এরপর ইন্টিগ্রেশনগুলো করে নাও। 1/8 আর এখানে ডিএক্স ইন্টিগ্রেশন তো এক্স হয়ে যাবে, তাহলে এখানে এক্স থাকলো, এই লোয়ার লিমিট আপার লিমিটগুলো তোমাকে পরের লাইনে বসাতে হবে। আর 4x cos 4x ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 4x/4, তাহলে এখানেও লোয়ার লিমিট আপার লিমিটগুলো তুমি পরের লাইনে বসিয়ে নেবে। তাহলে 1/8 থাকলো, আপার লিমিট পুট করলে এক্সের পরিবর্তে 3π/4 পাবে, লোয়ার লিমিট পুট করলে 0 পাবে, মাইনাস এক্ষেত্রে তুমি যদি পুট করো আপার লিমিট তাহলে সাইন 4 ইন্টু এক্সের পরিবর্তে 3π/4 আর এটা তুমি যদি 0 পুট করো তাহলে আলটিমেটলি 0 পাবে। ঠিক আছে, তাহলে কি থাকছে 1/8, এখানে তোমার থাকলো 3π/4 আর এটা 4 কেটে যাচ্ছে মানে সাইন 3π নাকি, তাহলে সাইন 3π/4, তাই তো? আচ্ছা তাহলে 1/8 3π/4, এখন সাইন 3π এর মান কিন্তু 0 ডিগ্রি হয়, তাহলে আলটিমেটলি এটা 0 হচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে 3π/4 নাকি। তো এটাই অ্যান্সার হবে তোমাদের। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 28, ইন্টিগ্রেশন 0 to 1 dx/e⁻x প্লাস e⁻−x। ওকে, তো এটাকে আমরা লব এবং হরকে e⁻x দিয়ে গুণ করে নেব। ওকে, তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন 0 to 1 e⁻x dx, আর হরের সাথে যদি e⁻x গুণ করো তাহলে e⁻x ইন্টু e⁻x প্লাস e⁻−x। ওকে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ e⁻x dx বাই, এটা যদি গুণ করে নাও তাহলে e⁻2x হবে, প্লাস আর e⁻x আর e⁻−x গুণ করলে
e0 হবে, তাই তো? তাহলে এখানে 0 to 1 e x dx, মানে আলটিমেটলি তুমি পাচ্ছ e2x প্লাস 1। ওকে, এরপরে আমরা সাবস্টিটিউট মেথড এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ e⁻x-কে আমরা জেড ধরে নেব। ওকে, বুথ ডেরিভেটিভ করে নাও, তাহলে e⁻x dx, আর এটা হচ্ছে ডিজেড। তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তাহলে ইন্টিগ্রেশন। আচ্ছা, সাবস্টিটিউট করার সাথে সাথে আমার লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে এক্স থেকে আমরা জেডে কনভার্ট করব। তাহলে এক্সের ক্ষেত্রে লোয়ার লিমিট আমার 0 to 1 ছিল এটা। আচ্ছা, এরপর এখানে যদি তুমি এক্সের পরিবর্তে 0 পুট করো, তাহলে e⁻0, এখন e⁻0 মানে 1 হচ্ছে, তাহলে জেডের লোয়ার লিমিট তুমি 1 পাবে। একই রকমভাবে যদি আপার লিমিট 1 যেটা, সেটা এক্সের পরিবর্তে বসাও, তাহলে e⁻1 অর্থাৎ ই হচ্ছে, তাহলে জেডের আপার লিমিট হচ্ছে ই। ওকে, তাহলে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে 0 থেকে 1 চেঞ্জ হয়ে সেটা 1 থেকে ই হবে। ওকে, আর e⁻x dx, দেখো এটার মান তুমি ডিজেড পেলে, তাহলে ডিজেড দিয়ে সাবস্টিটিউট করে নাও। আর e⁻2x, আচ্ছা e⁻x সমান যদি জেড হয়, তাহলে e⁻2x সমান জেড স্কোয়ার হবে, তাই তো? আর এখানে থাকছে 1, তাহলে এটা পড়ে থাকছে। ওকে, এখন তোমরা একটা ফর্মুলা খেয়াল করো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সমান হয় 1/a tan ইনভার্স x বাই a। ওকে, তাহলে এক্ষেত্রে যদি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে এক্সের পরিবর্তে তুমি জেড ভাবো এবং এর পরিবর্তে 1 ভাবো, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার কী থাকবে, 1/a, a মানে 1, tan ইনভার্স x মানে হচ্ছে জেড বাই a মানে হচ্ছে 1। আর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো লিমিটিং ভ্যালুগুলো, অর্থাৎ লোয়ার লিমিট 1, আপার লিমিট ই, এখানে পুট করে দিলাম। তাহলে কি পড়ে থাকছে, tan ইনভার্স জেড, লোয়ার লিমিট 1, আপার লিমিট ই। চলো আপার লিমিটটা পুট করো, তাহলে tan ইনভার্স ই হবে, আর লোয়ার লিমিট পুট করলে পাবে tan ইনভার্স 1। ওকে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ tan ইনভার্স ই, আর tan ইনভার্স 1 মান হয় π/4 এ মান 10 এর ক্ষেত্রে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 29 এর একটা, ইন্টিগ্রেশন 0 to a cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা যদি এখানে এক্স সমান টেন থিটা পুট করতে পারি, তাহলে কিন্তু একটা ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো আমরা এখানে তাই করব, লেট এক্স ইকুয়ালস টু টেন থিটা। ওকে, তাহলে তুমি ডেরিভেটিভ করলে 2x ইকুয়ালস টু টেন থিটা ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো চলো এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো, আচ্ছা লিমিটিং ভ্যালুগুলো তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো লিমিটিং ভ্যালুগুলো তাহলে চেঞ্জ করে নাও, এখানে এক্স, এখানে হচ্ছে থিটা কনভার্ট আছে থিটা। আচ্ছা, তাহলে এক্সের লোয়ার লিমিট আপার লিমিটগুলো তোমার 2 এবং এ ছিল, তাহলে এই ক্ষেত্রে দেখো কী কী আসছে, এক্সের পরিবর্তে তুমি 0 বসাও, তাহলে টেন থিটা ইকুয়ালস টু 0, তাহলে 10 মান 0 হয়, তাহলে থিটার মান তুমি আলটিমেটলি কত পাচ্ছ, 0ই পাবে, তাই তো? আচ্ছা, যদি এ পুট করো, তাহলে এখানে আপার লিমিটটা যদি পুট করো এখানে, তাহলে এ, তাহলে টেন থিটা ইকুয়ালস টু যদি এ হয়, টেন থিটা ইকুয়ালস টু যদি এ হয়, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান টেন ইনভার্স এ হবে, তাই না? তাহলে আপার লিমিট তোমার হয়ে যাচ্ছে টেন ইনভার্স এ। ওকে, তো চলো এরপরে সাবস্টিটিউট করে নাও, তাহলে থাকলো ইন্টিগ্রেশন 0 to টেন ইনভার্স এ। ওকে, কস ইনভার্স থাকলো, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে তোমার তো টেন থিটা, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এখানে ডিএক্সের পরিবর্তে তুমি লিখো সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে কীভাবে আমরা সাবস্টিটিউট করলাম। ওকে, আচ্ছা তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 to টেন ইনভার্স এ কস ইনভার্স, এরপরে দেখো একটা কস টু থিটার ফর্মুলা রয়েছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, আবার কস টু থিটা আরেকটা ফর্মুলা রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি কস টু থিটা আরেকটা ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা আমার এখানে রয়েছে, তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি কস অফ টু থিটা, তাই না? তাহলে কস অফ টু থিটা আমরা লিখবো। ঠিক আছে, বাইরে যেমন সেক স্কোয়ার থিটা ডি থিটা রয়েছে, এটা আমি আগের মতোই রাখবো। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 0 to টেন ইনভার্স এ, এখানে কস ইনভার্স কস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে টু থিটা, তো টুটা আমি বাইরেই করে দিচ্ছি, এখানে থিটাটা লিখছি, তাহলে থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এত দূর অব্দি বোঝা গেছে। আচ্ছা, এরপরে তুমি দেখতেই পাচ্ছ, তাহলে এখানে তোমাকে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে, তার জন্য তুমি এই থিটাটাকে ইউ ধরে নেবে এবং সেক স্কোয়ার থিটাকে ভি ধরতে হবে। ওকে, তো চলো তাহলে বাই পার্টস অ্যাপ্লাই করো, এখানে 2 যেমন কনস্ট্যান্ট, এটা বাইরে ছিল, বাইরে রাখো। আচ্ছা, এ দিয়ে থাকলো তোমার থিটা পড়ে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা
ডি থিটা, এখানে বাইরে থাকলো ডি থিটা। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি তোমাদের ফর্মুলা মনে আছে। আচ্ছা, দিয়ে থাকলো এখানে 2। আচ্ছা, লিমিটিং ভ্যালুগুলো যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেল, এখন ইন্টিগ্রেশন তো কমপ্লিট হয়নি। আচ্ছা, কাজ করো, এখান থেকে এখানে তোমার যে অংশটি রয়েছে, মানে যেটাকে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করছি, সেখানে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশনটা করে নিই, তারপর আমরা লিমিটিং ভ্যালুগুলো পরবর্তী ক্ষেত্রে পুট করে নেব। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা এখান থেকে অর্থাৎ শুধু ইন্টিগ্রেশন আমরা এখানে করছি, ঠিক আছে। এই যে লিমিটিং ভ্যালুগুলো আমরা কিন্তু এই সাইডে লিখছি না। ওকে, আচ্ছা, এখানে 2 থাকলো, থিটা সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন টেন থিটা হয়, ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ তো 1 হচ্ছে থিটার সাপেক্ষে, আর সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন টেন থিটা, তাহলে টেন থিটা ডি থিটা পড়ে থাকছে। ওকে, তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখানে থাকছে 2 থিটা টেন থিটা মাইনাস, আচ্ছা তোমাদের ইন্টিগ্রেশন টেন থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন তোমাদের মনে আছে, এটা সমান হয় মাইনাস লগ অফ কস থিটা। ওকে, তাহলে এখানে যদি পুট করি তাহলে মাইনাস অফ লগ অফ কস থিটা, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস লগ অফ কস থিটা, লগ অফ কস থিটা। ঠিক আছে, তাহলে এটা থাকছে তোমার ইন্টিগ্রেশন করে আলটিমেট রেজাল্ট। এবার এখানে তোমাকে লিমিটিং ভ্যালুগুলো বসাতে হবে। লিমিটিং ভ্যালুগুলো এখানে বসিয়ে নিয়েছে, লোয়ার লিমিট আমার 0 এবং আপার লিমিট টেন ইনভার্স এ ছিল। ঠিক আছে, তো এখানে তুমি এগুলো বসিয়ে নাও। তাহলে 2কে প্রথমে রাখো, তাহলে 0 থিটা পরিবর্তে টেন ইনভার্স এ নাকি, টেন ইনভার্স এ, মানে যেখানে যেখানে থিটা সেখানে আপার লিমিট অর্থাৎ টেন ইনভার্স এটা পুট হবে। ঠিক আছে, থিটা রয়েছে, টেন ইনভার্স এ পুট করলাম, তারপর আবার 10, এবার থিটা আবার রয়েছে, তাহলে আবার আমরা লিখব টেন ইনভার্স এ, আচ্ছা, প্লাস লগ অফ কস, আবার থিটা দেখো এখানে, তাহলে আমরা লিখবো আবার টেন ইনভার্স এ। ওকে, আচ্ছা, তাহলে এখানে আপার লিমিটগুলো পুট করলাম, মাইনাস দিয়ে লোয়ার লিমিটগুলো পুট করলাম, 0 পুট করো, তাহলে এখানে যদি 0 হয় তাহলে 0 ইন্টু 10 0, তাহলে আলটিমেটলি 0 থাকছে। এখানে যদি 0 পুট করো তাহলে এখানে থিটা জায়গায় 0 পুট করলে কস 0 মানে 1 হয়, তাহলে 1 থাকছে, লগ 1 মান আবার 0 হয়, তাহলে আবার লোয়ার লিমিটটা পুট করার দরকার হচ্ছে না, আলটিমেটলি 0 থাকছে। ঠিক আছে, তো আপার লিমিটটা পুট করে আমরা যে মানটি পেলাম এটা একটু সিম্পলিফাই করে নিই। এখানে 2 তো বাইরে থাকছে, টেন ইনভার্স এ, আর এই 10 আর 10 ইনভার্স কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এ পড়ে থাকছে, এটা আমি সামনে লিখছি। হ্যাঁ, তাহলে এ ইন্টু 10 ইনভার্স এ। ওকে, আর এখানে লগ অফ কস এই 10 ইনভার্স এ যেটা রয়েছে এটাকে আমি একটু সাইডে লিখে নিই। আচ্ছা, 10 ইনভার্স এ, ঠিক আছে। আচ্ছা, 10 ইনভার্স এ এটা সমান, আচ্ছা 10 মানে আমরা কি জানি, 10 মানে আমরা তো লম্ব বাই ভূমি জানি, তাই না। তাহলে এক্ষেত্রে তোমার লম্ব হচ্ছে লম্ব মানে এ হচ্ছে, আর ভূমি মানে হচ্ছে 1, তাই না। 10 ইনভার্স এ রয়েছে, তাহলে লম্ব মানে তো হচ্ছে এ, আর ভূমি মানে আমি 1 ধরতে পারি। তাহলে এক্ষেত্রে যদি আমি কস ইনভার্স লম্ব ভূমি হয়েছে, আচ্ছা অতিভুজটা যদি বের করি তাহলে অতিভুজ সমান কী হয়, আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব মানে হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, আর ভূমি মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1, তাহলে অতিভুজ এটা পাচ্ছি। তাহলে 10 ইনভার্স এ থ্রু দিয়ে যদি আমি কস ইনভার্স বের করি, ঠিক আছে, তাহলে কস ইনভার্স সমান কী হবে না, কস ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি যে কস সমান ভূমি বা অতিভুজ, তাহলে ভূমি মানে কি, ভূমি মানে তোমার হচ্ছে 1, আর অতিভুজ মানে কি আন্ডার রুট এ স্কোয়ার প্লাস 1, তাই তো, এটা অতিভুজ। তাহলে 10 ইনভার্স এ এটা সমান আমরা কি জানি যে আমরা লম্ব ভূমি জানি, তাহলে এটা থ্রু দিয়ে আমরা যদি কস ইনভার্স বের করি তাহলে কস ইনভার্স 1/রুট স্কোয়ার প্লাস 1 হবে, তাই তো। তাহলে আমরা এখানে দেখো এই 10 ইনভার্স এর পরিবর্তে যদি আমরা লিখি কস ইনভার্স 1/রুট স্কোয়ার প্লাস 1 লিখলেও ভুল হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, এখানে 10 ইনভার্স এ যেটা ছিল অর্থাৎ 10 ছিল, এখন আমার এখানে রয়েছে কস এ, এখানে রয়েছে কস, এখানে 10, তাহলে তো আমি এখানে সিম্পলিফাই করতে পারছি না, এই জন্য আমরা কসটাকে বা 10 ইনভার্সটাকে আমরা কস ইনভার্সে কনভার্ট করলাম। ঠিক আছে, লম্বভূমি যে পিথাগোরাস ফর্মুলা রয়েছে সেখান থেকে কিন্তু এভাবে কনভার্ট করা যায়। ঠিক আছে, তাহলে আমরা 10 ইনভার্স এ কে কনভার্ট করে আমরা কস ইনভার্স 1/আন্ডার রুট এ স্কোয়ার প্লাস 1 করলাম। ঠিক আছে, এরপর দেখো কস ইনভার্স তুমি কস ইনভার্স তুমি ক্যান্সেল আউট করতে পারবে, তাহলে কী পড়ে থাকছে 2a 10 ইনভার্স এ প্লাস লগ অফ, এই যে ক্যান্সেল আউট করে নাও, তাহলে কী থাকছে লগ অফ 1/আন্ডার রুট এ স্কোয়ার প্লাস 1, তাই তো। তাহলে এখানে থাকছে 2a 10 ইনভার্স এ লগ অফ, এটাকে তুমি যদি স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার -1/2 লিখো তা অসুবিধা নেই, কারণ রুট এটাকে তুমি তোলো তাহলে কত আছে 1/স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 1/2, উপরে তুললে -1/2 হয়ে যাবে পাওয়ারটা, তাই তো সূচকের ফর্মুলা অনুযায়ী। তাহলে 10 ইনভার্সে এবার লগের কোনো একটা সংখ্যা তার মাথায় যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সামনে করতে পারি, তাহলে সামনে করে নাও, তাহলে -1/2 সামনে এলো,
লগ অফ স্কোয়ার প্লাস 1। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 2 গুণ হয়েছে এর সাথে, 2 এটা লগের সাথে গুণ হয়নি না, তাহলে এখানে 2টা গুণ করতে হবে, তাহলে এখানে 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরে থাকছে 2a টেন ইনভার্স a মাইনাস লগ অফ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। অঙ্কটা একটু বড় হয়ে গেল, তো যাই হোক তোমরা আস্তে আস্তে বুঝবে, দেখো অসুবিধা থাকবে না। ওকে, এরপর দেখো 29 দাগের 2 ইন্টিগ্রেশন 0 to 1/√2 সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু ডিএক্স। ওকে, তো এখানে আমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নেব। লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। ঠিক আছে, বহুত সাইড তুমি যদি সাইন দিয়ে গুণ করে নাও, তাহলে এটা এক্স সমান সাইন জেড হবে, তাই তো এক্স সমান সাইন জেড হচ্ছে, তাহলে এখান থেকে তুমি ডেরিভেটিভ করলে ডিএক্স সমান কস জেড ইন্টু ডিজেড পাবে, তাই তো। তো এখানে লিমিটিং ভ্যালুগুলো একটু চেঞ্জ করে নিই, তারপরে আমরা এখানে সেটা সাবস্টিটিউট করে নেবো। ওকে, এখানে এক্স এটা কনভার্ট হচ্ছে জেডে, তাহলে এক্সের লোয়ার লিমিট 0, আপার লিমিট 1/√2, তাহলে এখানে এক্সের পরিবর্তে 0 পুট করো, তাহলে সাইন ইনভার্স 0, তাহলে সাইন 0-র মান 0 হয়, তাহলে এখানে তুমি জেডের মান 0 পাচ্ছ। 1/√2 যদি পুট করো, তাহলে সাইন কত 1/√2 হয় না π/4, তাহলে এখানে π/4 তুমি পাবে, অর্থাৎ 45 ডিগ্রি। ঠিক আছে, সাবস্টিটিউট করে নাও, তাই ইন্টিগ্রেশন 0 to π/4 হয়ে যাচ্ছে লিমিটিং ভ্যালুগুলো। আচ্ছা, সাইন ইনভার্স এক্স এটা সমান তুমি জেড ধরেছো, বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স মানে তোমার সাইন জেড, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, সাইন স্কোয়ার জেড হবে, তাই না, টু দি পাওয়ার 3/2। আর এই ডিএক্স এর পরিবর্তে লিখো এই যে কস জেড ডিজেড। ওকে, বুঝতে পেরেছো, ইন্টিগ্রেশন 0 to π/4 জেড বাই, এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার জেড, এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার জেড, কস স্কোয়ার জেড, তাই তো। আর এখানে পাওয়ার রয়েছে 3/2, পাওয়ার 3/2 কস অফ জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/4 জেড বাই এই কস স্কোয়ার, আর এখানে পাওয়ার 3/2 ইন্টু জেড কস অফ জেড ডিজেড, তো এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে তাহলে থাকছে কি কস কিউব 3z, এখানে কস জেড, তাহলে এখানে ক্যান্সেল আউট করে দেয় একেবারে, তাহলে পরে থাকছে কস স্কোয়ার জেড, মানে আলটিমেটলি তুমি পাচ্ছ ইন্টিগ্রেশন 0 to π/4 জেড বাই কস স্কোয়ার জেড ডিজেড। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to π/4 জেড আর 1 বাই কস স্কোয়ার জেড, মানে তুমি লিখতে পারো সেক স্কোয়ার জেড ডিজেড। ওকে, এরপরে আমরা বাই পার্টস অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনটি করব, তারপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো পুট করব। ওকে, শুধুমাত্র এখন ইন্টিগ্রেশনটা করে নিচ্ছি, তাই ইন্টিগ্রেশন জেড ইন্টু সেক স্কোয়ার জেড ডিজেড, তার জন্য এটাকে আমি ইউ ধরে নিচ্ছি এবং এটাকে ভি ধরে নিচ্ছি। ওকে, তো ইউকে রাখো, ভির ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি জেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার জেড ডিজেড, বাইরে থাকলো ডিজেড। ওকে, তাহলে এখানে জেড থাকলো সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন তোমার হচ্ছে 10z মাইনাস ইন্টিগ্রেশন জেডের ডেরিভেটিভ তো জেডের সাপেক্ষে 1ই হবে, তাহলে এখানে পড়ে থাকছে সেক স্কোয়ার জেড ডিজেড ইন্টিগ্রেশন হচ্ছে 10z, তাহলে 10z ডিজেড, তাহলে জেড 10z, আর 10z এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ লগ অফ কস জেড, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে লগ অফ কস জেড। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করে তুমি আলটিমেট এই রেজাল্টটি পেলে। ঠিক আছে, এরপর লিমিটিং ভ্যালুগুলো তোমাকে পুট করে নিতে হবে, তাহলে আবার লিখে নিই ইন্টিগ্রেশন 0 to π/4 জেড সেক স্কোয়ার জেড ডিজেড এটা ছিল, তাহলে এক্ষেত্রে তুমি এটাকে ইন্টিগ্রেশন করে পেলে জেড 10z প্লাস লগ অফ কস জেড, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/4। ওকে, তাহলে এবার লিমিটিং ভ্যালুগুলো পুট করে না, আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো, তাহলে আপার লিমিট যদি পুট করো π/4, তাহলে π/4 ইন্টু 10 π/4 প্লাস লগ অফ কস π/4, এটা হচ্ছে আপার লিমিটগুলো পুট করে, মাইনাস লোয়ার লিমিটগুলো পুট করো, তাহলে এখানে 0 ইন্টু এটা, তাহলে 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে লগ ইন্টু কস অফ 0 নাকি। আচ্ছা, π/4 10 π/4 1 হয়, প্লাস লগ কস π/4 1/√2 হয়, মাইনাস এটা কস 0 1 হয় এবং লগ 1 0 হয়, তাহলে এটা থাকছে না, তাহলে পড়ে থাকছে π/4 প্লাস লগ ইন্টু 1/√2। ঠিক আছে, এটাকে যদি আমরা এক দু লাইন সিম্পলিফাই করি, তাহলে আবার পাবো π/4 প্লাস লগ অফ 1/2 টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু π/4 প্লাস লগ অফ টু দি পাওয়ার মাইনাস 1/2 ইকুয়ালস টু π/4 মাইনাস 1/2 লগ অফ 2। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হবে। দেখো কোশ্চেন নাম্বার 30 দাগের 1,
ঠিক আছে। তো 30 দাগে যে কোশ্চেনটি রয়েছে তা হচ্ছে ইন্টিগ্রেশন 1/π টু 2/π 1/x² সাইন 1/x dx। তো এটি খুবই একটি সিম্পল এবং সাধারণ প্রবলেম। তো আমরা কি করব, এখানে লেট 1/x1 আমরা জেড ধরে নেব। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে -1/x² dx ইকুয়ালস টু dz। আর এখান থেকে তুমি যদি dx/x² বের করো, তাহলে dx/x² সমান হচ্ছে তোমার -dz। ওকে, লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নেব, এখানে x এখানে z। তাহলে x এর ক্ষেত্রে লোয়ার লিমিট তোমার 1/π ছিল এবং 2/π হচ্ছে আপার লিমিট। পুট করে দেখে নাও এখন আপার লিমিট লোয়ার লিমিটগুলো তোমার জেড এর ক্ষেত্রে কী আসছে। তো এক্ষেত্রে তুমি যদি 1/π পুট করে x এর পরিবর্তে, তাহলে 1/π উল্টে গিয়ে সেটা π/1 হয়ে যাবে, মানে জেডের মান তুমি পাই পাচ্ছ। ঠিক আছে, 2/π যদি পুট করে এখানে, তাহলে উল্টে গিয়ে π/2 হয়ে যাবে, তাহলে এখানে তুমি π/2 পাচ্ছ। তো চলো চেঞ্জ করে নাও, এখানে লিমিটিং ভ্যালুগুলো তোমার হয়ে যাচ্ছে লোয়ার লিমিট পাই, আপার লিমিট হচ্ছে π/2। ওকে, 1/x² dx। আচ্ছা দেখো, এখানে এই dx/x² সমানে তুমি বের করেছো -dz, তাহলে মাইনাসটা একেবারে বাইরে করে দিচ্ছি, এখানে ডিজেডটা লিখছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সাইন 1/x, তাহলে সাইন এই 1/x-কে আমরা জেড ধরেছি, তাই না, তাহলে সাইন জেড হচ্ছে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করে নাও, তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন হচ্ছে cos অফ জেড, তাই তো, cos অফ জেড, আর একটা মাইনাস অলরেডি রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। cos অফ জেড লোয়ার লিমিট পাই, আপার লিমিট π/2। সিম্পলি পুট করে নাও, আপার লিমিট π/2 যদি পুট করো তাহলে cos π/2, আর লোয়ার লিমিট পুট করলে তুমি পাবে cos π, তাই তো। তাহলে cos π/2 cos 90 কত হয়, 0 হয়, আর cos π হয় -1, তাহলে আলটিমেটলি তুমি +1 পাচ্ছ। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। এরপর দেখো 30 দাগের 2, ইন্টিগ্রেশন 0 টু π/2 আন্ডাররুট সাইন ফাই ইন্টু cos টু দি পাওয়ার 5 ফাই ইন্টু ডি ফাই। ঠিক আছে, তো এটাকেও আমরা এক দু লাইন একটু সাজিয়ে নিই, তারপর আমরা দেখবো কীভাবে ইন্টিগ্রেশনটা আমরা করতে পারি। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন 0 টু π/2 থাকলো আন্ডার রুট সাইন ফাই, এই cos টু দি পাওয়ার 5 কে আমরা লিখবো cos টু দি পাওয়ার 4 ফাই ইন্টু cos অফ ফাই ডি ফাই। ওকে, আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন 0 টু π/2 রুট সাইন ফাই, এই cos টু দি পাওয়ার 4 ফাইকে আমরা লিখতে পারি cos স্কোয়ার ফাই তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখছি এখানে cos ফাই ডি ফাই। এরপরে ইন্টিগ্রেশন 0 টু π/2 ইন্টিগ্রেশন আন্ডার রুট সাইন ফাই, cos স্কোয়ার ফাইকে আমরা লিখতে পারি 1 - সাইন স্কোয়ার ফাই, তাই তো, স্কোয়ার cos ফাই ডি ফাই। ওকে, ইন্টিগ্রেশন 0 টু π/2 আন্ডার রুট সাইন ফাই। আচ্ছা, এটা থাক, এখানে আমরা লেট এ সাইন ফাইকে ধরো জেড ধরে নিচ্ছি। ঠিক আছে, বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে cos ফাই ডি ফাই ইকুয়ালস টু ডিজেড, তাই তো। তো চলে এখানে সাবস্টিটিউট করে না, তার আগে তোমাকে লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে এক্স রইলো, সরি এখানে ফাই ছিল, যেটা তোমার জেডে কনভার্ট হচ্ছে, তাই তো। লোয়ার লিমিট আপার লিমিটগুলো 0 π/2 ছিল, তাহলে এখানে 0 পুট করে নাও, সাইন 0 0, আলটিমেটলি 0 পাচ্ছ, π/2 পুট করলে তুমি 1 পাবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1, লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে আন্ডাররুট সাইন ফাই মানে তুমি জেড ধরেছো, তো আন্ডাররুট জেড হচ্ছে 1 - সাইন স্কোয়ার ফাই, তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে cos ফাই ডি ফাই, এর মান তুমি ডিজেড জানছো, তাই তো। এরপরে এটা একটু সিম্পলিফাই করে নাও, ইন্টিগ্রেশন 0 টু 1, এখানে রুট জেড থাকলো, এটাকে তুমি a - b হোল স্কোয়ার সূত্রে বসালে কী পাবে 1 - 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু 1 এটা গুণ করে নাও, তাহলে এটা তোমার হবে জেড টু দি পাওয়ার 1/2, মানে রুট জেডের সাথে 1 গুণ করে রুট জেড, আর রুট জেডের মান লিখতে পারি জেড টু দি পাওয়ার 1/2, তাই না। আচ্ছা, মাইনাস 2 ইন্টু এটাকে তুমি লিখতে পারো জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 1/2, আচ্ছা, প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এখানে বাইরে থাকলো ডিজেড। এগুলোকে 3টে পার্টে আমরা ডিভাইড করে নেব, আর তারপর ইন্টিগ্রেশনগুলো করব। ওকে, তো ইন্টিগ্রেশন 0 টু 1, এটা থাকছে জেড টু দি পাওয়ার 1/2, এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু জেড টু দি পাওয়ার, এটা কত হবে 2 + 1/2, মানে 2 × 4 = 5/2 নাকি। এটা হয়ে যাচ্ছে তোমার জেড, এটা হচ্ছে 4 × 2 = 8, মানে 9/2, এখানে ডিজেড। এরপরে এগুলোকে বিভিন্ন পার্টে তুমি ডিভাইড করে নিতে পারো। তাহলে একটা পার্ট করলাম 0 টু 1 জেড টু দি পাওয়ার 1/2 ডিজেড,
একটি পার্ট 2কে কনস্ট্যান্ট বাইরে বের করে আমরা z⁵2 ইন্টিগ্রেশন 0 to 1 z⁵2 dz একটা পার্ট পাবো, একটা ইন্টিগ্রেশন 0 to 1 z⁹ dz আরেকটি পার্ট পাবো। ওকে, তো সিম্পলিফাই করো, ইন্টিগ্রেশনটা করে নিয়ে এটা হয়ে যাচ্ছে তোমার z⁴1/2 প্লাস 1 বাই z⁴1/2 1/2 প্লাস 1, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লিমিটিং ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে 2 বাইরে থাকলো, এটা হবে z⁵5/2 প্লাস 1, এটা হচ্ছে 5/2 প্লাস 1, এখানেও 0 1 পুট করে নাও, এটা হচ্ছে তোমার z⁹9/2 প্লাস 1 বাই 9/2 প্লাস 1, এখানে 0 to 1 পুট করে নাও। ওকে, আচ্ছা তাহলে এখানে থাকছে তোমার z⁵3/2 নাকি 3/2, আর এটা হচ্ছে নিচে 3/2, সেটা উপরে করলে 2/3 হবে, এটা বাইরে বের করে দিলাম, এখানে 0 to 1 রাখলাম। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাবে 2 × 2 মানে 7/2 নাকি, তাহলে এখানে 2 ইন্টু z⁴7/2, তার নিচেও 7/2, উপরে করলে 2/7 হবে, তাই এটা একেবারে বাইরে বের করে দিচ্ছে আগেরটার মতোই, এখানে 0 to 1 রাখলাম। ঠিক আছে, এখানে কি থাকলো দেখো, এটা হবে 2 × 2 মানে 11, মানে z⁴11/2, তাই তো 11/2, নিচে 11/2, উপরে করে দিলাম, তাহলে 2/11। ঠিক আছে, 0 to 1। আচ্ছা এখানে 2/3 থাকলো, আপার লিমিট পুট করো 1, তাহলে 1⁵3/2 মানে 1ই থাকছে, একটা 0 পুট করলে তুমি 0 পাবে, তাই তো। আচ্ছা এখানে এটা হয়ে যাচ্ছে 4/7, এখানেও 1 পুট করো তুমি, তাহলে এখানে 1 - 0, সিমিলারলি 2 11 1 - 0। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে 2/3 মাইনাস 4/7 প্লাস 2/11। ওকে, এখানে তুমি এটাকে যদি লসাগু করো তাহলে তবে লসাগু হবে, এখানে তোমার লসাগু হয়ে যাচ্ছে 231, এটাকে 3 দিয়ে ডিভাইড করো আর 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 154 পাবে, মাইনাস 7 দিয়ে ডিভাইড করে তুমি যদি 4 মাল্টিপ্লাই করো তাহলে 132 পাবে, 11 দিয়ে যদি ডিভাইড করে 2 গুণ করো তাহলে তো পেয়ে যাবে 42, তাহলে আলটিমেটলি এখান থেকে 64/231 পাচ্ছ। তো এটি অ্যান্সার হবে, আশা করি তোমাদের প্রত্যেকের মাথায় ঢুকেছে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 31, ইন্টিগ্রেশন 0 to π sin স্কোয়ার এক্স cos কিউ এক্স dx। ওকে, তো এটাকে আমরা একটু সাজিয়ে নিই, ইন্টিগ্রেশন 0 to π এ সাইন স্কোয়ার এক্স, এই cos কিউ এক্সকে আমরা একটু ভেঙে এটাকে লিখবো cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স dx। ওকে, লেখা যায়, কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন 0 to π সাইন স্কোয়ার এক্স, আর এই cos স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 - সাইন স্কোয়ার এক্স, তাই তো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, এখানে পড়ে থাকছে cos x dx। ওকে, এরপর আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, তার জন্য আমরা এখানে সাইন এক্সকে জেড ধরে নেব। ওকে, ও সাইড ডেরিভেটিভ করে নাও, তাহলে cos x dx ইকুয়ালস টু dz পাবে। চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তার আগে তোমার লিমিটিভ ভ্যালুগুলোও এখানে চেঞ্জ করে নাও, এখানে এক্স এখানে জেড রাখো, এক্সের লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই ছিল, এক্ষেত্রে দেখো জেডের ক্ষেত্রে লোয়ার এবং আপার লিমিটগুলো কী কী আসছে, এখানে 0 পুট করে নাও, তাহলে সাইন 0 0 হচ্ছে, জেডের মান তুমি আলটিমেটলি 0ই পাচ্ছ, এখানে যদি পাই পুট করো তাহলে সাইন পাই 0 হচ্ছে, তাহলে 0 থেকে 0 হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন 0 to 0। আচ্ছা এখন এই সাইন এক্স যখন তুমি জেড ধরেছো তাহলে জেড লিখে নাও 1 - সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 - জেড স্কোয়ার হবে, আর এই cos x dx এর তুমি ডিজেড জানো, তাই তো। আচ্ছা ইন্টিগ্রেশন 0 to 0, এটা হচ্ছে জেড মাইনাস জেড কিউ ইন্টু ডিজেড, ইন্টিগ্রেশনগুলো করে নাও, তাহলে জেডের ইন্টিগ্রেশন হয়ে যাবে তোমার z²/2, আর এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4/4, তাই তো। থার্ড ব্র্যাকেটে রাখলাম, লিমিটিভ ভ্যালুগুলো 0 থেকে 0 যদি পুট করো তাহলে আলটিমেটলি তুমি কি 0 লোয়ার লিমিট আপার লিমিট দুটোই যদি 0 হয় এবং দুটোই পুট করো আলটিমেটলি তুমি 0ই পাবে, তো এটি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো 33 দাগের 1, ইন্টিগ্রেশন 0 to π/2 sin x cos x dx বাই 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স। ওকে, তো আমরা এখানে হরে যে পার্টটি রয়েছে এই পুরো পার্টটিকে আমরা জেড ধরে নেব। ওকে, অর্থাৎ 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা পুরোটাকে জেড ধরে নেব। ওকে, চলো ডেরিভেটিভ করতে থাকো, এখানে 2 থাকলো, cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে 2 cos x, আর cos এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন এক্স। ওকে, আচ্ছা এখানে 3 থাকলো, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 2 সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos অফ এক্স। ওকে, এখানে থাকলো ডিএক্স, ডান দিকে ডিজেড, সিম্পলিফাই করো, তাহলে এখানে এটা মাইনাস হচ্ছে নাকি, তাহলে 2 2 4, তাহলে -4 সাইন এক্স cos এক্স, আর 3 2 6 সাইন এক্স cos এক্স। ওকে, এখানে থাকলো ডিএক্স, এখানে ডিজেড। ওকে, আচ্ছা তাহলে -4 সাইন এক্স cos এক্স, আর এখানে আছে প্লাস সাইন এক্স প্লাস 6 সাইন এক্স cos এক্স, মানে আলটিমেটলি কাটছিট করে কী থাকছে 2 sin x cos x নাকি, 2 sin x cos x dx ইকুয়ালস টু ডিজেড, তাহলে এখান থেকে তুমি sin x cos x
ডিএক্সের মান তুমি পাবে 1/2 ইন্টু ডিজেড। ওকে, তো চলো এখানে সাবস্টিটিউট করে নাও, তার আগে তুমি লিমিটিং ভ্যালুগুলোও চেঞ্জ করে নাও। এখানে এক্স, এখানে জেড, এক্সের লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট ছিল π/2, এখানে বসিয়ে নাও। তাহলে তুমি এখানে যদি এক্সের পরিবর্তে 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এখন কস যে মানে 1 হয়, তাহলে এখানে তুমি 1 ইন্টু 2 মানে 2 পাচ্ছ, আর সাইন 0 যদি করো তাহলে 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি জেড এর মান তুমি 2 পাচ্ছ, তাহলে জেড এর মান 2 হচ্ছে। এবার যদি π/2 বসাও তাহলে cos π/2 হচ্ছে, এখানে cos π/2 এর মান হচ্ছে 0, তাহলে এই পুরো টার্মসটা 0 হচ্ছে। আর এখানে যদি π/2 বসাও তাহলে sin π/2 1, তাহলে 1 স্কোয়ার 1 আর 3 ইন্টু 1 মানে 3 থাকছে নাকি, তো জেড এর মান তুমি 3 পাচ্ছ। লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে তোমার লোয়ার লিমিট 2 দাঁড়াচ্ছে এবং আপার লিমিট 3 হচ্ছে। ঠিক আছে, এখন দেখো sin x cos x dx, দেখো এরই মান তুমি 1/2 ইন্টু ডিজেড পেয়েছো, তাহলে 1/2টা একেবারে বাইরে করে লিখে নাও আর এখানে ডিজেডটা লিখো। ওকে, আচ্ছা, নিচে তোমার রয়েছে এটাকে তো আমি পুরোটা জেড ধরেছি, তাহলে আলটিমেটলি নিচে জেড থাকছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, 1/2 থাকলো, এখন ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন তো হবে লগ অফ জেড, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো 2 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আপার লিমিটটা বসিয়ে নাও, তাহলে এটা লগ অফ 3 হবে, লোয়ার লিমিটটা বসালে লগ অফ 2 হবে। ওকে, তো 1/2 সূচকের ফর্মুলা অনুযায়ী এটা তোমরা লিখতে পারো লগ অফ 3/2, তাই না? লগ এম মাইনাস লগ এন সমান লিখতে পারি লগ এম বাই এন, তাহলে থাকছে 1/2 ইন্টু লগ অফ 3/2, তাই তো? তো সিম্পলি এটাই অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো? তো এটাকে আমি আলাদা করে সেপারেট একটু দাঁড়িয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 34, ইন্টিগ্রেশন 0 টু π/2 x dx বাই 1 প্লাস cos x। ওকে, তো এটাকে দেখো ইন্টিগ্রেশন 0 টু π/2 x dx বাই এই 1 প্লাস cos x যেটা রয়েছে এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা 2 cos স্কোয়ার x/2 লিখবো। ওকে, তাহলে 2 cos স্কোয়ার x/2। ওকে, 1/2 বাইরে বের করে দিলাম, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রেশন 0 টু π/2 এক্স থাকলো। এখন 1/cos স্কোয়ার x/2কে এটাকে যদি আমি উপরে করে নিই তাহলে এটা হবে সেক নাকি, 1/cos মানে সেক, তাহলে সেক স্কোয়ার x/2 ডিএক্স। ওকে, এরপরে আমরা এটা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন করে নিয়ে তারপরে লিমিটিং ভ্যালুগুলো পুট করবো। ঠিক আছে, এখানে শুধুমাত্র ইন্টিগ্রেশনটা আমরা করবো, ইন্টিগ্রেশন এক্স সেক স্কোয়ার x/2 ডিএক্স, তার জন্য এটাকে আমরা ইউ এবং সেক স্কোয়ার x/2কে আমরা ভি ধরে নেবো। ওকে, তো ইউকে রাখো, ভি এর ইন্টিগ্রেশন করো, sec square x/2 dx minus integration ddx of x integration sec square integration sec square x/2 dx বাইরে থাকছে dx। ওকে, তো এখানে x থাকলো, sec square x/2 এর ইন্টিগ্রেশন হবে 10 x/2 বাই 1/2 বাই 1/2, কারণ দেখো ফর্মুলা হচ্ছে sec square mx, এর ফর্মুলা হয় কি 10 mx বাই m, তাই তো? তাহলে m মানে এখানে 1/2, তাহলে 1/2 নিচে থাকছে, সেটাকে উপরে করে দিলে আমি 2/1 পাবো, তাই তো? সেটা ডাইরেক্ট আমি করে দিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকছে সেক স্কোয়ার x/2 সেক স্কোয়ার x/2 ডিএক্স এর ইন্টিগ্রেশন এতে এখনই করলাম 10 x/2, আর যেটা 1/2 সেটাকে 2/1 করে আমি একেবারে এটাকে বাইরে বের করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে পড়ে থাকছে 2x 10 x/2 মাইনাস 2, আর এটা ইন্টিগ্রেশন 10x এখানে লিখে নিই, ইন্টিগ্রেশন 10x dx এর ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ লগ অফ cos x। ওকে, তাহলে এটা মাইনাস আর এখানে মাইনাস হয়ে যাবে প্লাস লগ অফ cos x লগ অফ cos x/2। এরপরে আমরা লিমিটিং ভ্যালুগুলো যদি পুট করে নিই ইন্টিগ্রেশনের রেজাল্টেতে তাহলে কি পাবো, দেখো সমাজ ছিল 1/2 ইন্টিগ্রেশন 0 টু π/2 x সেক ইনভার্স x/2 ইন্টু ডিএক্স। এখন 1/2 থাকলো, এখানে আমরা ইন্টিগ্রেশন করে যেটা পেলাম তা হচ্ছে 2x 10 x/2 প্লাস 2 লগ অফ cos x/2, আর লিমিটিং ভ্যালুগুলো যদি পুট করো তাহলে 0 টু π/2 হবে। তো এখানে 1/2 যেটা বাইরে ছিল এটা গুণ করে নিই। ঠিক আছে, গুণ করলে এটা 1/2 ইন্টু 2 মানে থাকবে x 10 x/2, আর এটা 1/2 ইন্টু 2 মানে এটা থাকছে লগ অফ cos x/2। ঠিক আছে, এরপরে লিমিটিং ভ্যালুগুলো পুট করে না 0 টু π/2। ওকে, তো প্রথমে আপার লিমিটটা পুট করে না, তাহলে আপার লিমিট π/2 যদি পুট করো তাহলে এখানে হচ্ছে π/2 ইন্টু 10 এক্সের জায়গায় π/2 বাই 2 অর্থাৎ π/4 হচ্ছে, প্লাস
লগ কস π/2 পায়ের সরি এক্স এর মান π/2, তাহলে π/2/2 মানে π/4 হচ্ছে। তাহলে এখানে আপার লিমিটগুলো বসিয়ে দেবে, এরকম পেলে মাইনাস লোয়ার লিমিটগুলো বসো। লোয়ার লিমিট 0 যদি পুট করো তাহলে 0 ইন্টু পুরোটা, তাহলে 0 হয়ে যাচ্ছে। এখানে যদি 0 পুট করো তাহলে 0/2 মানে 0 হচ্ছে, তাহলে cos 0 মানে 1 আর log 1 মানে 0, তাহলে আর লোয়ার লিমিট বসানো দরকার হবে না। ঠিক আছে, তাহলে π/2 আর 10 π/4 এর মান তো 1 হয়। লগ cos π/4 মানে হচ্ছে 1/√2। এটাকে যদি একদম সিম্পলিফাই করো তাহলে পাবে π/2, এটাকে তুমি লিখতে পারো 1/2 আবার π/2 প্লাস লগ অফ টু দি পাওয়ার -1/2 π/2 -1/2কে পাওয়ারকে এটাকে সামনে নিয়ে আসতে, তাহলে -1/2 লগ অফ 2 থাকবে। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 35, আজকের লাস্ট প্রবলেম। ইন্টিগ্রেশন 0 to 2 x⁴ dx বাই 4 প্লাস x⁵ ইন্টু 3/2। ওকে, তো এখানে আমরা লেট 4 প্লাস x⁵ এটাকে আমরা জেড ধরে নিচ্ছি। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি কী পাবে, এখানে 4 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, আর x⁵ এর ডেরিভেটিভ হচ্ছে 5 ইন্টু x⁴ dx থাকবে, এদিকে dz থাকবে। ওকে, তাহলে এখান থেকে x⁴ dx সমান তুমি পাবে 1/5 ইন্টু dz। ওকে, চলো লিমিটিং ভ্যালুগুলো চেঞ্জ করে নাও, এক্স রাখো, জেড রাখো। এক্সের লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, তো এখানে যদি 0 পুট করো তাহলে এখানে জেডের মান তুমি 4 পাচ্ছ না, তাহলে 4 হচ্ছে লোয়ার লিমিট। আর যদি 2 পুট করো তাহলে 2⁵, অর্থাৎ 32, 4 36, তাই জেডের মান 36 হয়েছে। বাহ, আপার লিমিট লোয়ার লিমিটগুলো 4 36 হচ্ছে নাকি, চেঞ্জ করে নাও। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 4, আপার লিমিট হচ্ছে 36। ঠিক আছে, x⁴ dx এর মান এক্ষুনি বের করলে 1/5 ইন্টু dz, তাহলে 1/5টা বাইরে করে দিলাম, dzটা লিখলাম। ঠিক আছে, আর আচ্ছা ঠিক আছে, এবার 4 প্লাস x⁵ এটা সমান জেড, উপরে 3/2 পার রয়েছে। ওকে, তাহলে 1/5 ইন্টিগ্রেশন 4 to 36 z⁴ সূচকের ফল অনুযায়ী উপরে তুলে দিলাম, তাহলে -3/2, এখানে dz থাকছে, ইন্টিগ্রেশনটা করে নাও, তাহলে 1/5 z⁻−3/2 এর ইন্টিগ্রেশন হবে z⁻−3/2 প্লাস 1 বাই -3/2 প্লাস 1, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লিমিটিং ভ্যালুগুলো আমরা পুট করে নিলাম। ওকে, আচ্ছা 1/5 থাকলো, এটা সিম্পলিফাই করলে কি হবে, -3/2 প্লাস 1 অর্থাৎ হচ্ছে -1/2 নাকি, -1/2, আর নিচেও -1/2, উপরে করে দিলে -2 হবে, তাহলে -2টা উপরে লিখলাম, আর এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে আমরা 436 বসিয়ে দিলাম। ঠিক আছে, আমরা ডান দিকে করি, তাহলে এটা -2/5 হচ্ছে নাকি। আচ্ছা, আর এটা হয়ে যাচ্ছে 1/√z করতে পারো, কারণ 1/z⁻1/2 লিখতে পারো, 1 এই -1/2কে তুমি +1/2 নিচে লিখতে পারো, আর +1/2 পাওয়ার যদি থাকে সেটাই তো রুট হয়, তাই না, তাহলে এক্ষেত্রে 1/√z, এখানে 436 লিখতে পারো, মানগুলো বসাও, তাহলে -2/5 থাকলো। এখানে আপার লিমিট যদি বসাও তাহলে এখানে 36, তাহলে 1/√36 মানে 6 পাবে, তাহলে 1/6 পাবে, আর এটা হয়ে যাবে 1/4, 4 মানে পাবে 2 নাকি, তো সিম্পলিফাই করলে -2/5 থাকলো বাইরে, এটা যদি 6 লসাগু করে নাও তাহলে 1 মাইনাস 3 দুগুণে 6 মানে 3 থাকছে নাকি, তাহলে পরে থাকছে -2/5 ইন্টু -2/6, তাহলে মাইনাস মাইনাস প্লাস, 2 কেটে দাও, 3 দুগুণে 6 কাটো, তাহলে 2/15 নাকি, 2/15 থাকছে, তো এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।